আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা আর অল্প মাংস দিয়ে তৈরি অসাধারণ স্বাদের ঝাল মাংসের পিঠা, অথবা সমুচাও বলতে পারেন। তো এই পিঠাটা বানিয়ে নেওয়া কিন্তু একেবারেই সহজ, আর ভেতরে যে আমি পুরটা ব্যবহার করব ওইটা কিন্তু একেবারেই কম মশলায় আমি রান্না করে তারপর ভেতরে পুর হিসেবে ব্যবহার করব। উপরের আবরণটা ভীষণ মুচমুচে হয় এবং এই পিঠাটা কিন্তু সবাই খেতে পছন্দ করবে। তো চলুন এটা কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ঝাল মাংসের পিঠার রেসিপিটি। এখানে আমি নিয়েছি 3 টুকরো গরুর মাংস। আমি আগেই বলেছি যে অল্প মাংস দিয়ে আজকের এই রেসিপিটি আমি করে দেখাবো। তো মাত্র 3 টুকরা আছে। তো এগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তবে মাংসটা যতই ধুয়ে রাখেন না কেন, পরে কিন্তু রেখে দিলে একটু লাল লাল পানির মতো বের হবেই। তো আরও একবার একটু ধুয়ে নিয়েছি। আর এখানে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি এবং তার মধ্যে দিয়ে দিলাম আমি এখানে মাংসগুলো। এগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তো পানিটা শুকিয়ে যেতে যেতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি অন্য চুলাইটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি কাইটা তৈরি করে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলা অন্য আরেকটি প্যান বসিয়ে তার মধ্যে 2.5 কাপ পরিমাণে পানি দিলাম, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে তেল। রান্নার তেল দিয়ে দিলাম, এতে করে কাইটা কিন্তু খুব সুন্দর হয় আর নরম হয়। এরপর যখন পানিটাতে বলক চলে আসবে, চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2.5 কাপ পরিমাণে ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন। তো আমি ময়দা দিয়ে করে দেখাচ্ছি আজকে। আর এদিকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপর তাড়াতাড়ি করে কিন্তু নাড়াচাড়া করে কাইটা তৈরি করে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে থাকলে দেখা যাবে যে পানিটা শুকিয়ে যাবে, তবে কাইটা কিন্তু শক্ত রয়ে যাবে, ঠিকঠাকভাবে হবে না। তো দেখুন নাড়াচাড়া করে আমি কাইটা খুব সুন্দর করে নিচ্ছি। এবার চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশি ঠান্ডা আবার না, একটু ঠান্ডা করে নেব। হাতে সয় এমন থাকতে হবে। খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। পরে আর কিন্তু কাইটা তৈরি করে নেওয়া বা যখন আমি মন্ড তৈরি করে নেব একটা, তখন কিন্তু সেটা খুব বেশি সুন্দর হবে না বা আমাদের ডোটা খুব বেশি সুন্দর হবে না। তো একটু যখন হাত ছোঁয়া হয়ে এসেছে, তখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি যেন হাতে চিপকে না থাকে। তারপর একটু সুন্দর করে আমি একটা ডো মাখিয়ে নেব। এখানে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে। দেখুন এখনও কিন্তু বেশ খানিকটা গরম আছে, তবুও হাতে একটু সয় এমন করে নিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খুব সফট একটা ডো আমি এখানে তৈরি করে নিতে পারবো। ডোটা কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে কিন্তু রেস্টে রাখার প্রয়োজন ছিল না, তবে যেহেতু এখনও আমি মাংসের পুরটা রেডি করতে পারিনি, তাই এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে একটা পাশে রেখে দিলাম যেন আবার ড্রাই হতে না পারে। তো ওইটাকে থাকুক। আর এইদিকে আমি মাংসটা কিন্তু তুলে নিচ্ছি, কারণ পানিটা প্রায় শুকিয়ে গেছে, এটা ঠিকঠাক মতো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, এগুলোকে নিয়ে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও ছাড়িয়ে নিতে পারেন, তবে যেহেতু এটা বিফ, সেটা কিন্তু কাঁটা চামচ দিয়ে খুব ভালো হয় না ছাড়িয়ে নিলে। চিকেনটা হলে আবার তাড়াতাড়ি করে ছাড়িয়ে নেওয়া যায়। তো যেহেতু বিফ একটু শক্ত, তাই আমি হাত দিয়ে এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি, যে এমন করে ঠিক মানে মাংসের ঝুড়া তৈরি করে নিচ্ছি আমি। এমন হলে পিঠাটার জন্য ভালো হয়, তো সেজন্য এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি চলে যাব রান্না করার জন্য। একটু রান্না করে নিতে হবে, একেবারে কম মশলা আমি ব্যবহার করব। তো সেজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দিয়ে দিয়েছি মাত্র 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে 2টা এলাচ আর ছোট এক টুকরো দারুচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি। একটু যখন নরম নরম হয়ে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে কাঁচামরিচ কুচি। আমি কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে খুব বেশি মশলা আমি ব্যবহার করব না, কোনো লাল মরিচের গুঁড়াও আমি ব্যবহার করব না এখানে। ঝালের জন্য এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। যার যার পছন্দ মতো ঝালের পরিমাণটা দিয়ে দিতে পারেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিয়েছি এখানে 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এই মরিচগুলো কিন্তু খুব বেশি ঝালও না, একটু কম ঝালের। তো দেখুন একসাথে নাড়াচাড়া করতে করতে যখন এগুলো একটু লালচে হয়ে আসবে বা হালকা একটু বাদামি হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুনের পেস্ট। সব কিছুই কিন্তু এখানে আধা চা চামচ করে আছে। তো দেখুন মশলা বলতে কিন্তু এই দিলাম, একেবারেই কম। তো যেন পুড়ে না যায় মশলাটা, সেজন্য একটু পানিও দিয়ে দিলাম সামান্য। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি, মানে মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে। তো ঝালের জন্য দিয়েছি এখানে একটু কাঁচামরিচ কুচি, আর এখানে দিয়েছি আমি আদা রসুনের পেস্ট, আর একটু জিরা আর ধনিয়া গুঁড়া। এই হচ্ছে মশলা, বেশি কোনো কিছুই আমি এখানে ব্যবহার করিনি। তো দেখুন নাড়াচাড়া করে পানিটা যখন শুকিয়ে গেছে, তখন এখানে আমি সেই ঝুড়ো করে রাখা মাংসটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। পানিটা এই জন্য দিচ্ছি যেন মশলাটার সাথে মাংসটা খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে যায়। তো সেজন্য সামান্য একটু পানি দিচ্ছি আমি এখানে, 3 টেবিল চামচের মতো হবে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
এই পানিটা শুকিয়ে যেতে যেতেই কিন্তু আমাদের এই পুরটা রেডি হয়ে যাবে। যেহেতু আগে থেকে মাংসটা একটু সেদ্ধ করে রেখেছি, তাই খুব বেশি জাল করার প্রয়োজন নেই এখানে। চাইলে কিন্তু এখানে আলু কুচি করেও দিয়ে দেওয়া যেতে পারে, তো আমি কিছুই দিইনি, শুধু একটু পেঁয়াজ কুচি দিয়েছি। তো দেখুন আমাদের এই পুরটা কিন্তু রেডি হয়েই গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনেপাতা কুচি, এটা দিলে টেস্টটা একটু ভালো আসবে, তো সেজন্য দিয়ে দিলাম আমি। আর চটপটা করার জন্য যদি আরও কোনো মশলা অ্যাড করতে চান সেটা কিন্তু করে নিতে পারেন, তবে এই ধরনের পুরগুলো কিন্তু এমনই ভালো লাগে একটু কম মশলায়। তো এটা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দিলাম। আর এদিকে আমাদের যে ডোটা মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছে। ঢেকে রাখার ফলে এটা কিন্তু একদমই নরম রয়ে গেছে দেখুন। এবার আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নিলাম, মানে একটা রুটি বেলার জন্য যতটুকু প্রয়োজন হয় সাধারণত তেমনই কিছুটা আমি নিয়ে নিলাম। নিয়ে একটু সুন্দর একটা প্যারা তৈরি করে নিচ্ছি গোল করে। এরপর একটা রুটি বেলে নিতে হবে। রুটিটা নর্মাল রুটির মতোই হবে, খুব বেশি মোটা না আবার একেবারে পাতলাও না। যেহেতু কাই করে নিয়েছি আগে থেকে, তাই এটাকে খুব বেশি পাতলা করার প্রয়োজন নেই, এটা এমনিতে অনেক বেশি মুচমুচে হবে। তো কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এইভাবে করে একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি। নর্মাল রুটির সাইজেই আমি করে নিয়েছি, চাইলে কেউ আরও বড়ো বা আরও ছোটোও করে নিতে পারেন। আর বড় না করলেও চলে, কারণ এই সাইজে যে নাস্তাটা আমি বানিয়েছি সেটা কিন্তু বেশ খানিকটা বড়ই হবে দেখবেন। তো দেখুন এই যে এরকম আছে, এটা পুরো নর্মাল রুটির মতোই। তো আমি মাঝখান থেকে একটা ছুরি দিয়ে কেটে দুই ভাগে ভাগ করে নিচ্ছি, মানে একটা রুটি দিয়ে দুইটা পিঠা হবে। সমুচার মতোই দেখতে, এই জন্য সমুচাও বলতে পারেন। তো এই যে মাংসের যে পুরটা আমি রেডি করে রেখেছি সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। যে কোনো পুর ব্যবহার করার আগে কিন্তু অবশ্যই এটাকে ঠান্ডা করে নিতে হয়, সেক্ষেত্রে নাস্তা বা পিঠাটা ভালো হয়। তো দিয়ে দিলাম বেশ কিছুটা, দিয়ে এবার আমি এই যে দেখুন একটু পানি নিয়ে এই রুটিটার চারপাশে লাগিয়ে দিতে হবে। পানিটা কিন্তু আঠার কাজ করবে আর একদম লেগে যাবে, এটার খুলে আসার কোনো সম্ভাবনাই থাকবে না। এভাবে আঙুল দিয়ে আমি একটু পানি লাগিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভাঁজ দিয়ে দেওয়ার পালা। দেখুন ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে আমি আটকে দিয়েছি। আর এই আটকে দেওয়ার ফলে কিন্তু এটা আর খুলে আসবে না ইনশাআল্লাহ। তবে তারপরেও এখানে আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ডিজাইনের মতো করে দিচ্ছি। যদিও এই ডিজাইনটা থাকবে না, ফুলে যাওয়ার পরে ডিজাইনটা সেভাবে চোখে পড়ে না, তবে ভালো করে আটকে যায় আর কি, এই জন্য এইভাবে করে একটু আটকে দিচ্ছি। এভাবে করে দিলে কিন্তু এটার কোনোভাবেই খুলে আসার কোনো সম্ভাবনা থাকে না। দেখুন একটা পিঠা কিন্তু রেডি হয়ে গেল, আর মাশাআল্লাহ এটা কিন্তু সাইজে বেশ বড়ই হয়েছে, যেহেতু আমি রুটিটা একটু বড় করেই বেলেছিলাম। তো দেখুন আরও একটা একটু ভাঁজ দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া গেল। পিঠাটা কিন্তু বানিয়ে নেওয়া খুব বেশি ঝামেলা আমার কাছে মনে হয় না, আর এইভাবে বানালে এটা খেতেও ভালো হয়। যেমন দেখতে সুন্দর হয় তেমন খেতেও কিন্তু অসাধারণ হয়। আর একটু মুচমুচে বলে এটা কিন্তু সবাই পছন্দ করে, যেমন ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভালোবাসবে এটা। আর তিনকোনা শেপ, তো সেজন্য কিন্তু সমুচাও বলতে পারেন। তো আমি এটাকে পিঠাও বলি সমুচাও বলি। তো দেখুন অনেকগুলো নাস্তা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে মাশাআল্লাহ, আর বেশ বড় সাইজের কিন্তু হয়েছে নাস্তাগুলো। তো এবার আমি ভাজার জন্য চলে যাচ্ছি। আমি তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকেই। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পিঠাগুলোকে আমি এখানে এক এক করে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, কারণ এটা অনেকটাই ফুলে, তো ফুলে যেন নিচে লেগে না যায় সেজন্য কিন্তু ডুবো তেলে ভাজাই ভালো। তো প্রথমে আমি 4টে দিয়ে দিলাম, এগুলো ফুলে ওঠার পরে কিন্তু আরও একটা দিয়ে দেওয়া যাবে। তো দেখি প্রথমে, মানে একটু জায়গা রাখা লাগে, কারণ অনেকটাই ফুলে, তো সেজন্য একটু জায়গা লাগে, এজন্য প্রথমে আমি অনেকগুলো দিয়ে দিইনি। তো দেখুন 5টি পিঠা আমি একসাথে দিয়ে দিয়েছিলাম। 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে সুন্দর করে মুচমুচে করে ভেজে নিলেই কিন্তু চলবে, কারণ ভেতরের পুরটা তো রান্না করাই আছে, বাইরের আবরণটা মুচমুচে হতে হতে একটু সুন্দর কালারও হয়ে যাবে, ততক্ষণে এটা কিন্তু ভাজাও হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 বার আমি উল্টে পাল্টে দিয়েছি এবং মাশাআল্লাহ খুব সুন্দর আর মুচমুচে হয়ে গেছে, আর মাশাআল্লাহ অনেকটা কিন্তু ফুলেছে পিঠাগুলো। এবার তেল থেকে ছেঁকে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আর তেলের পিঠা হোক বা মানে তেলে ভাজা কোনো পিঠা হোক অথবা কোনো নাস্তা হোক, তেলে যেহেতু ভেজেছি একটু তেল তেলে তো থাকবেই, তো সেটা একটু অ্যাভয়েড করবেন, একটু তেল তেলে থাকবে, এটাই স্বাভাবিক। তো আমি তেল থেকে তুলে নিচ্ছি এগুলোকে। আর এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার একটা মাংসের ঝাল পিঠা। এই পিঠাটা কিন্তু অসাধারণ মজার হয়, আর কতটা মুচমুচে হয় সেটা বানিয়ে না খেলে কিন্তু বুঝতে পারবেন না। খেতে দারুণ হয়, আমি এভাবে মাঝে মাঝেই বানাই, আমার বাড়িতে সবাই এটা পছন্দ করে, সবাই খুব পছন্দ করে খায় এটা। বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর তেমন খেতেও কিন্তু ভালো। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।